চলো শুরু করা যাক। মাল্টিপল ইন্টিগ্রাল বা তুমি বলতে পারো ডাবল ইন্টিগ্রাল বা ট্রিপল ইন্টিগ্রাল, সেই ধরনের জায়গাগুলো বলছিলাম। আসলে ইন্টিগ্রাল ক্যালকুলাসেরই পার্ট, কিন্তু আমাদের যেহেতু ডাবল ট্রিপল এরকম টাইপের কিছু আসছে, তার মানে তার ভলিউম বলতে কি বুঝি, সারফেস এরিয়া বলতে কি বুঝি, বা পাতি এরিয়া বলতে কি বুঝি, সেই সেন্সগুলো এখানে তৈরি হচ্ছে। কারণ ইন্টিগ্রেশন মানে যে এরিয়া, ভলিউম, এই সব কনসেপ্টগুলো, তো ভলিউম কী করে তুমি বের করবে, তার জন্য তোমাকে ইন্টিগ্রেশনের সাইন কী করে চেঞ্জ করতে হবে, ট্রান্সফরমেশন রুল দিয়ে অঙ্কগুলো কী করে করতে হয়, তার একটা ধারণা আমি তোমাদের দেব। যখন যে অঙ্ক আসবে সেইভাবে তোমাদের ধারণাগুলো দেব। সাধারণত ডাবল ইন্টিগ্রেশন ক্যালকুলেট করার যে প্রথম স্টেপটা বা প্রথম ধাপটা, সেটা আর কিচ্ছু না, রিপিটেড ইন্টিগ্রাল ক্যালকুলেট করো। রিপিটেড ইন্টিগ্রাল যদি এক্সিস্ট করে যায়, তাহলে তার মানটাই হচ্ছে দিস ওয়ান। যেহেতু আমরা ডাবল ইন্টিগ্রেশন এই রিপিটেড ইন্টিগ্রেশন দিয়েও করতে পারি, এই রিপিটেড ইন্টিগ্রেশন দিয়েও করতে পারি, দুটো রিপিটেড ইন্টিগ্রেশন আমার এখানে আছে। সো ইনডাইরেক্টলি বলা হচ্ছে এই দুটো রিপিটেড ইন্টিগ্রেশন যখন ডাবল ইন্টিগ্রেশনের সঙ্গে সমান, তাহলে এরাও অ্যাকচুয়ালি সমান। এই টার্মটার সঙ্গে সমান, এটাকেই ইনডাইরেক্ট ভার্সন হচ্ছে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন। আবার বলছি, চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন মানে তুমি ইন্টিগ্রেশনের অর্ডার, তুমি এক্স অ্যাক্সিস বরাবর প্রথমে গেলে, তারপরে ওয়াই অ্যাক্সিস বরাবর গেলে যা আসবে, বলছে ওয়াই অ্যাক্সিস বরাবর প্রথমে গিয়ে এক্স অ্যাক্সিস বরাবর গেলে একই আসবে। এটা কি বলা হচ্ছে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন। তো এই সেন্সটা থেকেই কিন্তু আসছে। দেখো, সি আর ডি সাধারণত ওয়াই এর রেঞ্জ, তাহলে ওয়াই এর রেঞ্জ সি থেকে ডি আগে নিয়েছো আর এখানে পরে নিয়েছিলে, তাহলে এটা চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন। সমস্যাটা কোথায় হয়? যখন ওয়াই এর ভ্যালুগুলো বা এক্স এর ভ্যালুগুলো ফাংশন অফ অ্যানাদার ভেরিয়েবল যখন হবে, তার মানে ওয়াই যদি ফাংশন অফ এক্স হয়, এক্স যদি ফাংশন অফ ওয়াই হয়, তখন আমাদের প্রবলেম হয়। ওই ধরনের সিচুয়েশনে কীভাবে ইন্টিগ্রেশন করবো তার একটা ধারণা তোমাদেরকে আমি দিয়েওছিলাম। আজকে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি, একটু কমপ্লিকেটেড টাইপের এমসিকিউ আসবে, দেখবে বুঝতে পারবে। তারপরে ডাবল ইন্টিগ্রেশনের দুটো জিনিস আছে, এক হচ্ছে তুমি ইন্টিগ্রেশনের সাইন চেঞ্জ করা, আর দু নম্বর হচ্ছে ট্রান্সফরমেশন দেওয়া। তো ট্রান্সফরমেশন দেওয়ার ক্ষেত্রে আমাদের জানতে হবে এটা যে ট্রান্সফরমেশন, এটা আমি যখন আসবে তখন বলবো চেঞ্জ অফ ভেরিয়েবল। কথাগুলো বোঝো। চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন এটা একটা প্যাটার্ন। চেঞ্জ অফ ভেরিয়েবল ওটা কী জিনিস? চেঞ্জ অফ ভেরিয়েবল মানে তুমি এক্স ওয়াইতে ছিল, সেই এক্স ওয়াই থেকে ইউভিতে চেঞ্জ করো। এই যে ইউভিতে চেঞ্জ করছো, তার মানে ভেরিয়েবলগুলো চেঞ্জ করছো। সবসময় কি ইউভিতে চেঞ্জ করা যায় ট্রান্সফরমেশন নিলে? আমি যে যাবে, প্রোভাইডেড সাম কন্ডিশনটা কি, ইউভির ফাংশানগুলো বা এক্স ওয়াইয়ের ফাংশানগুলো যদি এইভাবে রিলেটেড হয়, এক্স সমান সমান জি অফ ইউভি আর ওয়াই সমান সমান এইচ অফ ইউভি, এমনভাবে যদি রিলেটেড হয়, বা তুমি ঘুরিয়ে বলো এইভাবে বলছি যে ইউ এর মানটা ফাংশন অফ এক্স ওয়াই আর ভি এর মানটা যদি ফাংশন অফ এক্স ওয়াই হয়, তাহলে আমরা অবশ্যই ট্রান্সফরমেশন রুল ইউজ করতে পারবো, প্রোভাইডেড ইফ দিস জ্যাকোবিয়ান, এটা জ্যাকোবিয়ান, এই জ্যাকোবিয়ানটা নট ইকুয়ালস টু জিরো। জ্যাকোবিয়ান অফ এক্স ওয়াই উইথ রেসপেক্ট টু ইউভি, এটা যদি নট ইকুয়ালস টু জিরো হয়, দেন আমি এই ট্রান্সফরমেশন রুলটা ইউজ করতে পারবো। যদি জ্যাকোবিয়ানটা জিরো হয়ে যায়, তাহলে এই ট্রান্সফরমেশন রুলটা ভ্যালিড নয়। ট্রান্সফরমেশন কথাটি মানে ভেরিয়েবল চেঞ্জ করাটা পারমিসিবল নয়। ভেরিয়েবল চেঞ্জ করাটা পারমিসিবল তখনই হবে যখন জ্যাকোবিয়ানটা পাবো। কিন্তু কেউ আমাকে একটা কোশ্চেন করতে পারো, সেই কোশ্চেনটা হচ্ছে কি, নর্মাল কোশ্চেন, মানে আগেও তোমরা এই জিনিসগুলো দেখেছো, যে আমি কি করে বুঝবো যে এই অঙ্কটার ক্ষেত্রে এই ট্রান্সফরমেশন নিতে হবে, ওই অঙ্কটার ক্ষেত্রে ওই ট্রান্সফরমেশন নিতে হবে? এটা কি আমার অটোমেটিক্যালি ইনবিল্ট একটা ইনটিউশন কাজ করবে? আমি ইয়েস, করা উচিত। যদি বলো যে অটোমেটিক্যালি ইনবিল্ট একটা ইনটিউশন যদি কাজ না করে, তাহলে তুমি ভাবো, তোমাকে যখন কোথায় বলা হলো একটা অঙ্ক দিয়েছে এরকম টাইপের, বোঝো সবাই, খুব ইন্টারেস্টিং কথাগুলো বলছি, যেটা খুব দরকারি কথা অ্যাকচুয়ালি। মনে করো তোমাকে জিজ্ঞাসা করা হলো 2x সাইন এক্স স্কোয়ার ডিএক্স, এর ইন্টিগ্রেশন করতে হবে। তোমাকে কি বলে দেওয়া থাকবে যে এখানে কোন মান চুজ করতে হবে, গিভেন দ্যাট এক্স স্কোয়ার ইকুয়ালস টু টি, এরকম কিছু বলে দেওয়া থাকবে? নাকি এই অঙ্কটা দিলেই তুমি প্রথমে বলবে লেট এক্স স্কোয়ার ইকুয়ালস টু টি? তোমাদের কি মনে হচ্ছে, তাই বলবে কিনা বলো? আমার কথাগুলো বোঝো, কিন্তু বারবার বলছি, তুমি কি এটা একদম ইনবিল্ট
ছোটোবেলা থেকেই কি এই ট্রান্সফরমেশন রুলটা কি তোমার জানা রুল ছিল, নাকি এই ট্রান্সফরমেশন রুলটা তুমি নিজের ইনটিউশন থেকে বুঝতে পারলে যে ও আচ্ছা এটা ধরলেই আমরা অঙ্কটা এগোতে পারবো? আমার কথাগুলো বুঝতে পারছো কি বলছি? ন্যাচারালি এটা তুমি বুঝে যাচ্ছ যে এক্স স্কোয়ার ধরলে আমার সুবিধা হবে। যেমন ধরো একটা অঙ্ক দেওয়া আছে এরকম করে, দিয়ে এখানে বলে দেওয়া আছে যে সাপোজ কিছু একটা বলা আছে, মানে কি বলবো, আর এক্স বা 1/x ইন্টু লগারিদমিক এক্স ডিএক্স, ধরো এরকম একটা অঙ্ক দিয়েছে। তো তুমি বুঝে গেছো এই অঙ্কটা করতে গেলে আমাকে লগ এক্সকে কিছু একটা ধরে নিতে হবে। এই ট্রান্সফরমেশন রুলগুলো অটোমেটিক্যালি ইনটিউশন থেকে বোঝা যায়। তাহলে 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমি বুঝবো কী করে যে এক্ষেত্রে এই ট্রান্সফরমেশন, আর একটা ক্ষেত্রে অন্য ট্রান্সফরমেশন, সেটা তোমাকে তার রিজিয়নটা কী আছে আর ফাংশনাল ভ্যালুগুলো কী আছে তার উপর ইনটিউশন দিয়ে বুঝতে হবে। সাধারণত 2 থেকে 3টে প্যাটার্ন আছে, ওই প্যাটার্নের মধ্যে হয়ে যায়। সবসময় যে ওই প্যাটার্নটা ফলো করবে এরকম কোনো কথা নয়। এই ইনটিউশনগুলো অটোমেটিক্যালি তোমার মাথার মধ্যে আসবে যদি তুমি প্রচুর অঙ্ক প্র্যাকটিস করো। তো ওই প্র্যাকটিস করলেই বুঝে যাবে যে আচ্ছা এটার জন্য এই ট্রান্সফরমেশনটা নিতে হবে। যদি দেখা যায় যে ইলিপস টাইপের বা হাইপারবোলা টাইপের ওরকম টাইপের কিছু একটা হয়েছে, তাহলে চেঞ্জ অফ ভেরিয়েবলের ক্ষেত্রে ট্রান্সফরমেশন রুলটা সবসময় এক্স সমান সমান আর কস থিটা, ওয়াই সমান সমান আর সাইন থিটা টাইপের নিতে হয় ইলিপস আর সার্কেলের ক্ষেত্রে। এই ধরনের ট্রান্সফরমেশন নিলে জ্যাকোবিয়ান অবশ্যই আরই আসবে, নট ইকুয়াল টু 0ই হবে। তার ডাইরেক্ট ট্রান্সফরমেশন রুলটা হচ্ছে দিস ওয়ান। যখন অঙ্ক কাজে লাগবে তখন আমি অবশ্যই বলবো, আমি একটু ভাবানোর চেষ্টা করছি কি করে কেমন কি হচ্ছে। আরেকটা জিনিস তোমরা বোঝো, যখন ট্রান্সফরমেশন দিচ্ছ, ট্রান্সফরমেশন দেওয়ার সময় কিন্তু যে রিজিয়নের মধ্যে ইন্টিগ্রেশনটা ছিল, ট্রান্সফরমেশন দেওয়ার পর কিন্তু রিজিয়নটা চেঞ্জ হবে, যেটাকে বলবো লিমিটটা চেঞ্জ হবে। লিমিট চেঞ্জ হবে, সেই লিমিটটা অনেকে বুঝতে পারে না যে কোন লিমিট থেকে কোন লিমিট নেব, অনেকে বুঝতে পারে না। তো এটা আমাকে ইনটিউশন থেকে বা তোমার ট্রান্সফরমেশনের জায়গা থেকে বুঝতে হবে যে কোন কোন জায়গায় চেঞ্জ হচ্ছে, যেটাকে রেঞ্জ বলছি। প্রবাবিলিটি করার সময় দেখবে রেঞ্জগুলো লিখছি মাঝে মাঝে, ঠিক আছে? কিছু অঙ্ক করি, আরও ধারণা হয়ে চলে আসবে, ক্লিয়ার একদম কনসেপ্ট চলে আসবে। ফার্স্ট আমরা যে প্রবলেমটা করব, আগের দিন যেটা করেছিলাম তার কন্টিনিউয়েশন। এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো ছিল, তোমাদেরকে দেখতে বলেছিলাম, আমি জানি না তোমরা দেখেছো কি না, কিন্তু ট্রাই তো করা যেতেই পারে। এই ছিল আমার এমসিকিউগুলো। আমরা 2টো অঙ্ক করেছিলাম, বাকিগুলো তোমাকে ট্রাই করতে হবে, নিজে নিজে করতে হবে। আমি কি আর কিছু অঙ্ক বলতে এটা করা যেতে পারে, 4 নম্বরটা করেছো কি নিজে নিজে? কিছু প্রবলেম করেছো তো, নাকি একটাও করোনি? করেছো না করোনি বলো? এই অঙ্কগুলো কি করেছো নাকি একটাও করোনি, নাকি টাইম পাওনি? এরা কত অ্যান্সার এসছে? স্যার আমার মিলেইনি, কিছু হয়নি। হ্যাঁ, অপশন এ 2π/18 আসছে, বাট এখানে 8 আছে। হ্যাঁ মানে ওটা মিস্টেক আছে। মিস্টেক আছে, তাহলে নান অফ দিস হবে ব্যাস। আসলে নান অফ দিস যদি হয় না, তখন মনে হয় ভুল করছি হয়তো, কারণ নান অফ দিস অপশনটা খুব বাধ্য না হলে করি না সাধারণত। তো নান অফ দিস হতে পারে, না হওয়ার কী আছে। কিন্তু ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের ইন্টিগ্রেশনের টেকনিকগুলো কী হবে ওইটুকু জানতে হবে, ওইটুকু শিখতে হবে। সবাই জানো যে রিজিয়নের ছবি আঁকলেই আমার গল্প শেষ। সো 4x² - y² dx dy, আমি রিজিয়নটার ছবি আঁকবো। রিজিয়নটার তোমরা অনেকে বলছো না যে কার্ভ ট্রেসিং, সায়ন বলছো কার্ভ ট্রেসিং না, আমরা দেখবি এই কার্ভের ছবি কোনোদিনই আঁকি না, আমি রিজিয়নের ছবি আঁকি। আর প্রথম কথা হচ্ছে রিজিয়নটা বড্ড ইজি দেওয়া থাকে, এমন নয় যে একদম আঁকাই যাবে না, ভেরি সিম্পল থাকে সব সময়। তো এই রিজিয়ন মানে কি, y = 0, y = 0 মানে x অ্যাক্সিস, তাহলে x অ্যাক্সিস দিয়ে যাবে এই লাইন। আর x = 1 মানে y অ্যাক্সিসে প্যারালাল, তাহলে এই লাইন। দুটো হলো। আর একটা y = x মানে মাঝখান দিয়ে যাচ্ছে। 3টে হলো। এই 3টের কমন পোর্শন ট্রায়াঙ্গেল ছাড়া আর অন্য কিছু হতে পারে? নিশ্চয়ই না। তাহলে দিস ওয়ান আওয়ার রিকোয়ার্ড রিজিয়ন, যে রিজিয়নটাকে আমরা বেসিক্যালি ই বলছি। তাহলে এই রিজিয়নের মধ্যে আমাকে ইন্টিগ্রেশন করতে বলছে। যদি রিজিয়ন তোমার ঠিকঠাক জানা থাকে, এই অঙ্কের খুব একটা ডেফ নেই, খুব সহজ, কিচ্ছু না। আচ্ছা, দুটো জিনিস তোমাদের বলি, যখন ইন্টিগ্রেশন করব
তখন এক্সটাকে কনস্ট্যান্ট রাখলে আমার সুবিধা হবে না ওয়াইটা কনস্ট্যান্ট রাখলে সুবিধা হবে, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে নিচে থেকে ইন্টিগ্রেশন করলে সুবিধা হবে নাকি এই দিক দিয়ে ইন্টিগ্রেশন করলে সুবিধা হবে, যেটাকে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন বলছো। তা চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশনে কোন দিক দিয়ে করলে আমি অ্যাডভান্টেজ পাবো সেটা এখানকার অঙ্ক দেখে আমরা বুঝতে পারি। হ্যাঁ 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 বলো সম্রাট। ডিস্ট্রিবিউশন 2 এর মতো, মানে ছবি দেখে যা মনে হচ্ছে। একদমই কি ধরনের কথাবার্তা বললে আমি বুঝেছি। শোনো আমার কথা শোনো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মতো নয় রে বাবা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের অঙ্কগুলো এর মতো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মতো এখানকার অঙ্কগুলো নয়। এটা একটা নির্দিষ্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টার অঙ্কগুলো জানি বলেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমাদের ভালো লাগছে, মানে আদৌ ভালো লাগছে না আমাদের, কিন্তু যেহেতু আমরা এটা জানি না তার জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কেউ বুঝতে পারে না, মাথার উপর দিয়ে যায়। আমি তো অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বলেছিলাম, আমার মাত্র 88 জন সাবমিট করেছো, 120 জন সাবমিট করোনি, 110 জন সাবমিট করোনি, তার বেশি সাবমিট করোনি। মানে তারা সাবমিট কেন করেনি, পারছে না সেই জন্য করেনি, তারা পুরো ডিটাচ হয়ে গেছে, বলে না যে লাইফ থেকে ডিটাচ হয়ে গেছে। এরপরে শুধু মনে মনে ভাবছে যে আমি কখন বিয়েটা করব, সংসার ধর্ম পালন করব, এরকমই ভাবছে সব ছেলেপেলেগুলো। তারপরে যদি অফলাইন পরীক্ষা হয়, অফলাইন পরীক্ষা হলে তোমরা প্রথম কথা হচ্ছে আন্দোলন করবে, আন্দোলন না করে উপায় নেই, কারণ অফলাইন পরীক্ষা হলে তোমাদের কপালে দুঃখ আছে। যা হোক করে কিছু করতে হবে। সম্রাট কি বলছো বলো, ডিস্ট্রিবিউশন 2টা ভালো লাগে, দারুণ লাগে বলছো না স্যার বলছো? না যখন বুঝতে পারি তখন সব না। যাই হোক, তাহলে কী বুঝলে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করার জন্য মাল্টিপল ইন্টিগ্রেশনটা কাজে লাগে। ওখানে খুব ইজি ছিল, কিন্তু মাল্টিপল ইন্টিগ্রেশনে বেশ হার্ডার প্রবলেম আছে। তো চলো আমরা ইন্টিগ্রেশনটা করি। ইন্টিগ্রেশন করার জন্য রেঞ্জটা আমি জাস্ট এখান থেকে বলছি, এখানে তোমাকে আর কিছু লিখতে হবে না, যেমন আমরা রেঞ্জগুলোকে ব্রেক করি বা ইউজিং ফুবিনিস থিওরাম এইসব কথাবার্তা আর এখানে লিখতে হবে না, কারণ এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো তুমি অ্যান্সার মেলাতে পারলেই হলো, এই ওয়ার্কটা রাফ ওয়ার্ক করলেই হবে। আরেকটা কথা বারবার বলছি, এর ছবি কোনোদিন আমরা আঁকি না, আমরা যা ছবি আঁকবো এটা ছবি আঁকবো। ওকে চলো তাহলে এর ইন্টিগ্রেশন দুটো নিয়মে করি। এক্সের মানটা 0 থেকে 1 পর্যন্ত বেঁধে দিলাম, তাহলে 0 থেকে 1 বেঁধে দিলাম। এবার ওয়াই এর মান আমরা কি করতে পারি, শুরুতে ওয়াই এর মানটা নেব -∞ থেকে শুরু করব, দেন লাস্টে গিয়ে আমরা এই পয়েন্টে গিয়ে ঠেকবো, আর এই লাইনের ইকুয়েশনটা কিন্তু দিস ওয়ান। তাহলে ওয়াই এর মান 0 থেকে শুরু করে এক্স পর্যন্ত, ওয়াই ইকুয়ালস টু এক্স, ওই জন্য ওয়াই ইকুয়ালস টু এক্সও লিখতে পারো, নো প্রবলেম। আর এখানে যা আছে থাক, নো প্রবলেম, 4x² - y² অ্যান্ড ফার্স্ট হচ্ছে dy দেন dx। মনে থাকে যেন। আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করছো, তার মানে ওয়াই এর রেসপেক্টে যেহেতু করছো, তার মানে এই যে টার্মটা, যেটাকে আমরা 2x তার হোল স্কয়ার লিখতে পারি, এই টার্মটা যেন কনস্ট্যান্ট, যেন a², যেন কনস্ট্যান্ট, ওটা আর কিছুই না, ওটা কনস্ট্যান্ট। পরের বার যখন ইন্টিগ্রেশন করবো তখন ভেরিয়েবল হিসাবে ট্রিট করব। তো ফাইনালি ইন্টিগ্রেশন করতে গেলে x = 0 to 1 এর ইন্টিগ্রেশন মানে √a² - y², তার ইন্টিগ্রেশনটা কত, কেউ একজন। এর ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো যদি না জানো তাহলে কিন্তু খুব চাপে পড়ে যাব। এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কত, কেউ একজন? So y into √2x² - y²/2, তারপরে হচ্ছে আপনার ওটা প্লাস a² মানে 2x²/2। বেশ ওই জটিল সেই ফর্মুলাটা না? হ্যাঁ স্যার। ওহো, তাহলে এটা হবে y into √2x² - y²/2, তারপরে মাইনাস হয় না প্লাস হয়? স্যার এটা যেহেতু a² মানে ওটা প্লাস আছে তাই প্লাস হবে। তাহলে এখানে প্লাস হয়ে গিয়ে a²/2, তার মানে 4x²/2, ঠিক বলছি? তারপরে সাইন ইনভার্স y/2x। সত্যি এই ফর্মুলাটা আমার কিন্তু মনে পড়ছে না, মনে তো হচ্ছে এটাই। সবাই এটাই বলছো? কে বলবে? আর রাকেশ?
একদম এটা। তো হ্যাঁ স্যার। ন্যাচারালি দেখো এই ফর্মুলাটাই জানো না, অঙ্ক আর করতে পারবে না, শেষ। স্যার এই রুটের মধ্যে ওটা 4x স্কয়ার হবে। এটা হোল স্কয়ার ছিল, সরি 4x স্কয়ার, হোল স্কয়ার ছিল না 4x স্কয়ার, ঠিক। আচ্ছা এবার y এর মান কিন্তু 0 থেকে x, ওকে, দেন dx, ক্লিয়ার। নাও হোয়াট অ্যাবাউট ইন্টিগ্রেশন x ইকুয়ালস টু 0 টু 1, এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করবো, আগে y এর মানটা বসিয়ে দেয়। x বসালে এখানে কি আসবে, x আসবে রুট আন্ডার অফ 4x স্কোয়ার মাইনাস x স্কোয়ার হবে বাই 2 প্লাস এখানে হবে 2x স্কোয়ার সাইন ইনভার্স 1 বাই y, তো x তাহলে 1 বাই 2, আর তো কিছু নেই, ব্যাস dx। আরেকটা লাইন লিখে নিচ্ছি, দিস ইকুয়ালস টু x ইকুয়ালস টু 0 টু 1, এটা আসবে তোমার 3, তাহলে রুট 3x স্কোয়ার বাই 2, রুট 3x স্কোয়ার বাই 2 প্লাস 2x স্কোয়ার সাইন ইনভার্স 1 বাই 2, মানে সাইন ইনভার্স 1 বাই 2 তো কত, পাই বাই কত হয়, পাই বাই 3, 60 ডিগ্রি, পাই বাই 3, তার লিমিট হচ্ছে dx। এবার x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি, রুট 3x কিউব বাই 6 অ্যান্ড এখানে হচ্ছে তোমার 2x কিউব পাই বাই 9, এটা টোটালটার 0 থেকে 1 করলে পাই বাই 6 30 sin 30 মান তো হাফ, তাহলে এটা পাই বাই কত, এটা 6 তো, শিওর তো, ভেবে বলো। সাইন ইনভার্স সাইন পাই বাই 6 এর মান কত, পাই বাই 6 মানে হচ্ছে তোমার 30 ডিগ্রি, পাই বাই 6 হবে 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে তোমার 1 বাই 2 আর 60 ডিগ্রিতে রুট 3 বাই 2, ঠিক আছে। 0 টু 1, কারণ সাইন তো 0 ডিগ্রিতে কম, তাহলে ইনক্রিজ যেহেতু তার জন্য ম্যাক্সিমামটা হবে। ওকে এবার চলে আসো, এই পেলাম, এটা হয়ে যাচ্ছে তাহলে 18 দিস ওয়ান। এবার রুট 3 বাই 8 প্লাস এখানে 2 পাই বাই 18, ঠিক আছে। তাহলে 18 আর এখানে অপশনটা কি আছে দেখিনি, কোনটা 6 হবে এখানে, এইটা 6 হবে, সরি এইটা 6 হবে, 6 হলে তো ভালোই হলো। 6 যদি হয় তাহলে তোমার 18 মানে 3, তাহলে 3 রুট 3 প্লাস 2 পাই, 3 রুট 3 প্লাস 2 পাই, 3 রুট 3 প্লাস 2 পাই বাই 18। অ্যাকচুয়ালি এটাতেই হয়তো একটা 18 ছিল, বুঝেছো, আর এটা অপশন হতো, হয়তো একটু মিস্টেক আছে। ক্লিয়ার, মানে অ্যান্সারটা ভুলে যাও, অ্যান্সার যদি ইনকেস না মেলে নান অফ দিসটা বলে দেবে, কনফিডেন্স দিয়ে অঙ্কটা করলে দেখবে ঠিকঠাকই হচ্ছে। তো নিচে একটা 18 আছে, 18ই হওয়া উচিত ছিল, কারণ এটা 18, তাহলে এটা হঠাৎ করে 8 কেন হলো, তাহলে 18ই হওয়া উচিত ছিল। যদি এটা 18 করো দেন এটা, আর নাহলে নান অফ দিস। মানে মেনলি তোমাকে ইন্ডিকেশন করতে গিয়ে এই ধরনের ফর্মুলাগুলো হঠাৎ করে আসছে, তুমি পরীক্ষার সময় যদি মনে না করতে পারো তুমি পারবে না। ইজি প্রবলেম, হ্যাঁ কষে দেখতে হচ্ছে, এমসিকিউটা দেন তুমি পারবে না। আমাদের কিন্তু টার্গেটই থাকে, লক্ষ্য করেছো হয়তো, যে ম্যাক্সিমাম 100 মার্কসের মধ্যে হয়তো 35 অ্যান্সার করার একটা টার্গেট থাকে। তো 35 অ্যান্সার করার টার্গেট থাকলে তুমি কিছুটা টাইম তো পাচ্ছ অন্য কোশ্চেনগুলোর রেসপেক্টে, এটা যদি পেয়ে যাও তাহলে এই টাইমটা এখানে অ্যাপ্লাই করবে, দিয়ে কনফিডেন্স দিয়ে একটা উত্তর আসলে তো মোটামুটি একটা নাম্বার পাবে। তো মনে থাকে যেন কিছু অঙ্ক থাকে একটু লেন্দি হয়, কিছু অঙ্ক আবার মুহূর্তের মধ্যে অ্যাজ এ ডাইরেক্ট রেজাল্ট হিসাবে তুমি করতে পারো, তাতে কি হবে, টাইমটা তোমার ব্যালেন্স হবে। এটাতে বেশি টাইম লাগলো, অন্যগুলোতে আবার কম টাইম লাগলো, দিয়ে দেখবে টাইমটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এই প্রবলেমটাও বড্ড টাফ, কারণ এটা একদম অনার্স লেভেলেই তোমরা করেছিলে যখন পড়েছো 4th সেমে, যে বক্স অফ দিস ওয়ান, যখন বক্স অফ দিস ওয়ান হবে
তখন এই ফাংশনটাকে ব্রেক করতে হবে। তার মানে এর ছবিটা না আঁকলেও ফাংশনের ক্যারেক্টারাইজেশন কোন ইন্টারভ্যালে কত হবে সেটা খুব দরকার। সো এটা বড্ড টাফ একটা প্রবলেম, কিন্তু আমরা ভাবতে পারি এই কারণে ইন্টারভ্যালটা ছোট দেওয়া আছে। ইন্টারভ্যালটা ছোট দেওয়া আছে মানে অঙ্কটা করা যেতে পারে। আমি তোমাদের একটু আইডিয়াও দেওয়ার চেষ্টা করছি কিভাবে প্রবলেমটাকে সলভ করব, একটা আইডিয়া দিচ্ছি। যেমন ধরো ওয়ান ডাইমেনশনে একটা ইন্টিগ্রেশন ছিল। ওয়ান ডাইমেনশনে যদি আমি বলতাম যে বলো দেখি বক্স এক্স বা মড এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে, -1 থেকে 1। তো এর ইন্টিগ্রেশন করতে গেলেও তোমরা কি করতে, আলাদা আলাদা করে লিখতে। তুমি বলছো কেন স্যার, আমি এখানে -1 থেকে 0 আর 0 থেকে 1 ব্রেক করতে গেলাম, কারণ -1 থেকে 0, 0 থেকে 1 এই টার্মটার মডিউলাসটা তোলা যাবে, মানে এখানে -x লিখতে পারবো আর এখানে x লিখতে পারবো। তাহলে আমাদের যতক্ষণ না আমরা বক্স এক্স প্লাস ওয়াই এর মান ব্রেক করতে পারছি ততক্ষণ তো এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করতেই পারবো না। তাহলে আমাকে এই ব্রেক করাটা খুব দরকার। তাই অঙ্কটাতে মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে এই রিজিয়নের মধ্যে একে ব্রেক করলে কি কি গল্প আসবে, একটু রিজিয়নটা আগে এঁকে নেই, তারপরে আমি তোমাদের ভাবাচ্ছি। এক্সের মানটা 0 থেকে 1, যদি 1 এটাকে বলো, তাহলে এক্সের মানটা 0 থেকে 1, দেন এক্সের মানটা ওয়াই এর মানটা 0 থেকে 2। তাহলে 0, এটা বুঝতে পারছো তো, 0 থেকে 1 প্রথমটা, 0 থেকে 2 হচ্ছে ওয়াই এর মানটা। তাহলে 0 থেকে 1 যদি এমন হয় তাহলে 2টা মোটামুটি এরকম জায়গায়, তাহলে এইটুকু জায়গাতে শুধু ভ্যালু আছে। ওকে, ছবি আঁকার সময় কি খেয়াল রাখতে হবে বলছি, দেখো এটার মধ্যে ভ্যালু আছে। এবার চলে আসো, পুরোটার মধ্যে ভ্যালু কিন্তু সেম না, আলাদা আলাদা ভ্যালু। তুমি বুঝবে কি করে, বক্স অফ এক্স প্লাস ওয়াই, বলো দেখি বক্স অফ এক্স প্লাস ওয়াই মানে যদি 0 থেকে বড় এক্স প্লাস ওয়াই আর 1-এর থেকে ছোট হয় তাহলে এদের বক্স কত হয়, কেউ একজন? 0 হয়। ভেরি গুড। তাহলে বলো দেখি আমাদের এক্স প্লাস ওয়াই 0 থেকে বড় মানে এই লাইনটার কথা বলা হচ্ছে, বোঝো কিন্তু এই লাইনটার কথা বলা হচ্ছে। চলো এবার এক্স প্লাস ওয়াই 1-এর থেকে ছোট, এক্স প্লাস ওয়াই 1-এর থেকে ছোট মানে এটা 1 আর এরকম জায়গায় একটা 1, তার মানে এই লাইনটার কথা বলা হচ্ছে। তুমি আমাকে বোঝাও, ছবি যারা আঁকতে পারছো না বলছো বারবার, শোনো খুব ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। তুমি আমাকে বলো 0 থেকে বড় এক্স প্লাস ওয়াই এর সামটা 1-এর থেকে ছোট, ওই রিজিয়নটা কোনটা হবে, কথাগুলো বোঝো। 0 থেকে বড় মানে উপরেরটা, আর 1-এর থেকে ছোট মানে অরিজিনকে স্যাটিসফাই করে মানে নিচেরটা। তাহলে ওই রিজিয়নটা বেসিক্যালি কোনটা হবে, আমি যে পুরো এটা হবে। ওকে, কিন্তু আমার এই পুরোটা আঁকার কোনো দরকার আছে? ভ্যালু তো আছে শুধুমাত্র এইটুকুর মধ্যে। হ্যাঁ বলো বলো। ওজের মধ্যে আমার রিজিয়নটা হবে, হ্যাঁ শেডের মধ্যে। তাহলে আমার এই পুরো জায়গাটার পরে আমার যে রিজিয়নটা সেটা হচ্ছে এইটুকু রিজিয়ন। আমার কথা বুঝতে পারছো? এবার ঠিক বুঝতে পারছো তো? সম্রাট কি বলছো বলো? ওটা তো আমি বলছি হিসাব মতো তো পুরোটাই হবে, একদম হিসেব মতো পুরোটাই হবে। কিন্তু আমি যদি আর রিজিয়নটাকেও কাউন্টের মধ্যে রাখি, এটা তো রাখতে হবে কারণ ওই রিজিয়নের মধ্যে ইন্টিগ্রেশন করছো। তাহলে এইটুকু। আর একটা মজার জিনিস দেখো, এর ইন্টিগ্রেশন করার কি আলটিমেটলি কোনো দরকার আছে, কেউ একজন? আছেই না না। আচ্ছা হাফ ইন্টু উচ্চতা কখন করি সেটাও তোমাদের বলি। যখন ডিস্ট্রিবিউশন করার সময় বলছিলাম, যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে, মানে যখন ফাংশনের হাইটগুলো সমান হবে, সব জায়গায় একই রকম হবে, কনস্ট্যান্ট হবে, তখন এরিয়ার কনসেপ্ট ইউজ করতে পারো। এখন এরিয়া কনসেপ্ট করবে না। আমার কথা হচ্ছে এই জায়গায় ভ্যালু কি কোনো মতেই কিছু বেরোবে, কেউ একজন? ভেরি গুড, ভেরি গুড। ফাংশনের ভ্যালুই তো 0, তো ওর ইন্টিগ্রেশন তো 0 হবে। তাহলে তুমি কিন্তু এই ইন্টিগ্রেশনটা না করলেও চলবে, ও তুমি বেঁচে যাবে, ওই ইন্টিগ্রেশন করার কোনো প্রয়োজনই নেই। চলো এবার পরের পোর্শনটা নিয়ে ভাবছি। 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট, তখন এদের বক্সটা কত হবে? 1 হবে, এদের ভ্যালুটা 1 হবে। ওকে শোনো, এবার চলে আসো পরের পোর্শনটা, বোঝো কিন্তু। এক্স প্লাস ওয়াই এর মান 1-এর থেকে বড় মানে এই উপরের পোর্শনটার কথা বলা হচ্ছে, বুঝলে?
আচ্ছা এক্স প্লাস ওয়াই আবার 2 এর থেকে ছোট, 2 মানে 1 যদি এটা হয়, 2 মানে দিস ওয়ান আর এটা 2, তাহলে 2 মানে দিস ওয়ান আর দিস ওয়ান, তাহলে এই লাইনটার কথা বলা হচ্ছে। তাহলে 2 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট মানে কোন পোর্শনটার কথা বলা হচ্ছে, আমি যে দিস ওয়ান। এবার তুমি বলবে যে স্যার এই জায়গার ইন্টিগ্রেশন করার কি প্রয়োজন নেই? ইয়েস, কারণ সেখানে ভ্যালু হচ্ছে 1। তোমরা আবার কেউ বলতে পারো 1 মানে কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু যদি এই জায়গাটাতে হয় তাহলে ইউনিফর্ম হচ্ছে, সব জায়গায় সেম হচ্ছে, তাহলে এমনি এরিয়া বের করার যে কনসেপ্ট ছিল সেটা দিয়ে করা যাবে? আমি অবশ্যই করা যাবে। এমনি এরিয়া বের করার যে কনসেপ্ট ছিল সেটা দিয়েও তুমি করতে পারো। বোঝো কিন্তু, কারণ আমি জানি তোমরা মাল্টিপল ইন্টিগ্রেশনটা অত ডিটেলসে পড়োনি। এখানে এমসিকিউ হোক আর যাই হোক, কষে কষে দেখা ছাড়া আর উপায় নেই। আমি ইনটুশন দিয়ে ডাইরেক্ট অ্যান্সার বলতে পারবো না, প্রত্যেকটা অঙ্কে কষে দেখতে হবে। একটা ধারণা তৈরি হবে, তোমাদের সুবিধাই হচ্ছে, কারণ প্যারালালি তোমরা প্রবাবিলিটিটা করছো তো তোমাদের সুবিধা হবে। আচ্ছা এটা গেল, এখনই কি পুরো পোর্শনটা কভার হয়ে গেছে নাকি উপরেরটা দরকার? আমি যে উপরেরটা দরকার, তুমি আমাকে উত্তর দেবে যে স্যার 2 এর থেকে বড় 3 তো নেই, তাহলে উপরেটা নেব কী করে? 3 তো নেই, তাহলে উপরেটা নেব কী করে? তার উত্তর দিবে কেউ? তাড়াতাড়ি নেব না নেব না? পরেরটা নেব না নেব না? এই পসিবিলিটির পরে 2 এর থেকে বড় এক্স প্লাস ওয়াই 3 এর থেকে ছোট, এটা নেব না নেব না? স্যার নেব এটা। কি করে বুঝতে পারছো? এটা 1 আর ওয়াইটা 2। একদম, এক্স এর মান 1 আর ওয়াই এর মান 2 যদি হয় তাহলে ওদের সাম করলে 3। আর তার থেকে বড় কথা, এই ছবিতে তো এই পোর্শন আমার এখনো বাকি আছে, তাহলে এই পোর্শন যখন বাকি আছে ওটা এখান থেকে আসবে। ঠিক, একদম ঠিক। ওকে, চলো এবার এই পোর্শনটার আমার ছবি যখন আঁকা হবে, এটা 3, এটা 3, তারপরে এই দিকের জায়গাটার কথা বলা হচ্ছে প্যারালাল লাইন হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, প্যারালাল লাইন ভাবো, এগুলো সব প্যারালাল লাইন। আচ্ছা প্যারালাল লাইন হলে তার থেকে ছোট 2 এর থেকে বড়, তাহলে কোন পোর্শনটা অ্যাকচুয়ালি এটা চেয়েছে? আমি যে এই পোর্শনটা। তাহলে আমরা কার কার এরিয়া বের করবো? আমি যে এটার এরিয়া বের করব, এটার বের করব, এটার বের করব, এই হচ্ছে আমাদের টার্গেট। কথাগুলো বোঝো কিন্তু, এটার এরিয়া বের করব, এটার বের করব, এটা বের করব। এর এরিয়া বের করার কোনো মানে হয় না, কারণ 0 আছে। এর এরিয়াটা তুমি বের করবে আর এটার এরিয়া বের করবে, করলে আমার পুরো কমপ্লিট অ্যান্সার আসবে। ছবি হচ্ছে এই রিজিয়নের উইথ বক্স অফ দিস ওয়ান, কারণ বক্স অফ দিস ওয়ান ব্রেক করলে তুমি বক্সের ভ্যালুগুলো কত কত হতে পারে তার একটা ধারণা পেয়ে যাচ্ছে। আচ্ছা এখানে বক্স কত হবে? 2 হবে, তাহলে 0 1 2 করে এরকম করে আসছে। যদি বুঝতে না পারো আমাকে উইদাউট হেজিটেশন জিজ্ঞাসা করো, কারো কোনো সমস্যা থাকলেই সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করো। এই লাইনের ইকুয়েশনটা হবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, এই লাইনের ইকুয়েশনটা হবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, এটা হবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, আর লাস্টেটা হবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3। হয়েছে? এবার ইন্টিগ্রেশনটা কি করে করব? অনেকে ভাবছে না স্যার কালারিং হচ্ছে। হ্যাঁ সত্যি, কালারিং মানে পসিবল, স্মার্ট বোর্ডে এটা পসিবল। কালারিং ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শুধুটা। চলো ইন্টিগ্রেশন করবো এবার। হ্যাঁ, ইন্টিগ্রেশন আর বক্স অফ এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই দুটো করতে পারি। এক হচ্ছে তুমি আগে এক্সের রেঞ্জটা নিয়ে নাও, ওয়াই করতে পারো, তার মানে নিচে দিয়ে যাচ্ছ, সেটা করতে পারো। তাহলে বেস্ট হয় এক্সের মানটা আমি কী কী নিতে পারি শোনো। এক্সের মানটা আমি নিতে পারি 0 থেকে 1, তার বাইরে তো কিছু নেই, তাহলে 0 থেকে 1 নিয়ে নিলাম। আমি এবার ওয়াই এর রেঞ্জটা নেব, সবাই বুঝবে কিন্তু, সবাই বুঝবে। ওয়াই এর রেঞ্জ নেব। ওয়াই এর রেঞ্জ নেওয়ার সময় তোমাকে বলছি ডাইরেক্ট শোনো, ওয়াই এর রেঞ্জটা খেয়াল করো, যখন এই নিচে দিয়ে যাবে প্রথম ধাক্কা খাবে কিন্তু এইখানেও ধাক্কা খাবে না, কারণ এখানে কোনো কিছু নেই, রিজিয়নই নেই। তাহলে ফার্স্ট এখানে ধাক্কা খাবে, সেটা ওয়াই এর মান কত? 0 থেকে এ ওয়াই কোথায় ধাক্কা খাবে? এখানে। এখানকার ওয়াই কত দেখে বলো? 1 - x। ভেরি গুড। কিন্তু এই ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করার কোনো প্রয়োজন ছিল না, কারণ এটা 0। আগে ডিওয়াই দেন ডিএক্স প্লাস এবার উপরের পোর্শনটা আমার দরকার। উপরের পোর্শনটা ভ্যালু থাকবে এক্স ইকুয়ালস টু 0 to 1, এটা ফিক্সড, 0 থেকে 1 ফিক্সড। এবার
ওয়াই নিচে থেকে গিয়ে প্রথম ধাক্কা খাবে, কারণ তুমি এই পোর্শনটার এরিয়া এবার বের করতে চাইছো। তাহলে ওয়াই প্রথম ধাক্কা খাবে এখানে, ওখানকার ওয়াই কত 1 মাইনাস এক্স, থেকে ওয়াই ধাক্কা খাবে কোথায় এখানে, এখানকার ওয়াই কত হবে 2 মাইনাস এক্স। ক্লিয়ার? কাকে? বক্সকে। কিন্তু এই রিজিয়নের মধ্যে আছে এটা, মানে তার ভ্যালু কত 1, তাহলে 1 দেন ডিওয়াই আর লাস্টে হচ্ছে ডিএক্স। বুঝতে না পারলেই জিজ্ঞাসা করো, বুঝতে না পারলেই জিজ্ঞাসা করো। ক্লিয়ার? সবই কিন্তু রিপিটেড ইন্টিগ্রালের কনসেপ্ট দিয়ে হচ্ছে, এখানে তেমন কোনো থিওরিটিক্যাল জায়গায় ইউজ করা হয়নি। কারণ তোমাদের সমস্যা কখন কখন হবে, খুব হার্ডার টাইপ অঙ্ক যখন করব তখন বুঝতে পারবে ট্রান্সফরমেশন রুল বা চেঞ্জ অফ ভেরিয়েবল করতেই হচ্ছে, আর চেঞ্জ অফ ভেরিয়েবলটা বেশি ইম্পর্টেন্ট। চলো নেক্সট, লাস্ট ওয়ান। এক্সের মান 0 থেকে 1 ফিক্সড, ওয়াই এর রেঞ্জ। এবার লাস্ট ওয়ান মানে এই পোর্শনটার কথা বলা হচ্ছে, এখানকার পোর্শনটার কথা বলা হচ্ছে। বোঝো, এই পোর্শনটার ক্ষেত্রে ওয়াই কিন্তু তোমাকে এখানকার ওয়াই থেকে ওয়াই কিন্তু খবরদার 3 মাইনাস এক্স বলো না, কারণ এত উপরে আমি যাব না, এখানেই লাস্ট ওয়াই। তাহলে কত হবে ম্যাক্সিমাম 2। তাহলে ওয়াই এর মান 2 মাইনাস এক্স থেকে 2 মাইনাস এক্স থেকে ম্যাক্সিমাম হবে 3 না 2 সরি, ম্যাক্সিমাম হবে 2। কিন্তু এইটুকু রিজিয়নের মধ্যে ভ্যালু আবার কত 2, তাহলে 2 বসিয়ে দাও। আগে ডিওয়াই অ্যান্ড দেন ডিএক্স, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ইন্টিগ্রেশন বা রিপিটেড ইন্টিগ্রাল। এদের ভ্যালু কত হবে ফটাফট ক্যালকুলেট করাই যাবে, খুব একটা কঠিন হবে না। এটা 0, দিস ওয়ান, এটার ক্ষেত্রে কী হবে এক্সের মান 0 থেকে 1, ওয়াই এর ইন্টিগ্রেশন, তাহলে ওয়াই তার লিমিটিং ভ্যালু 1 মাইনাস এক্স থেকে 2 মাইনাস এক্স ডিএক্স। এখানে হবে এক্স ইকুয়ালস টু 0 to 1 ইন্টিগ্রেশন ওয়াই এর মান, ওয়াই এর মান তো বসিয়ে দিচ্ছ সরি, তাহলে এর ইন্টিগ্রেশন করলে এটা 2y, আর লিমিটিং ভ্যালু কত হবে ওয়াই এর মান 2 মাইনাস এক্স থেকে 2, তারপর ডিএক্স। ক্লিয়ার? ইন্টিগ্রেশনটা খুব কঠিন নয় কিন্তু। এবার এটা বসালে কি পাচ্ছ 2 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস এক্স, এদের ইন্টিগ্রেশন এক্স ইকুয়ালস টু 0 to 1 ডিএক্স প্লাস এক্স ইকুয়ালস টু 0 to 1, এখানে 2টা বাইরে বের করে নাও, বা বেস্ট হয় এটা ও আচ্ছা 2 বাইরে বের করে নাও, ওয়াই এর লিমিট বসাও, তাহলে 2 মাইনাস 2 প্লাস এক্স তার ডিএক্স। ক্লিয়ার? ফাইনালি কি পাচ্ছি, এটা 2 এক্স কেটে যাচ্ছে, গুড। তাহলে 1, তাহলে শুধু এক্সের লিমিট 0 থেকে 1, এখানে 2, এটা 2 কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার বাই 2, তার মানে শুধু এক্স স্কোয়ার, তার লিমিট 0 থেকে 1, ফাইনালি এটা 1, দিস ইকুয়ালস টু 2। তাহলে এদের টোটাল এরিয়া হচ্ছে 2, তাহলে অ্যান্সার অ্যাকচুয়ালি কারেক্ট অপশন হচ্ছে 2। দেখো কারেক্ট অপশন আমার 2। যদি খুব কনফিডেন্স দিয়ে অঙ্কগুলো করতে পারো দেন তুমি পারফেক্টলি অ্যান্সারটা মেলাতে পারবে, নাহলে কিন্তু ভুল ভাল হবে। কারণ তুমি একটু সামান্য এদিক ওদিক চেঞ্জ যদি হয়ে যায়, মনে করলে হয়তো এই ভ্যালুটাও নিয়ে নিয়েছো, এইখান থেকে না নিয়ে উপরেটা নিয়ে নিয়েছো, বা এই রেঞ্জটা নিয়েছো, তাহলে কিন্তু ভ্যালু চেঞ্জ হবে। আদৌ সেই জায়গায় ফাংশনাল ভ্যালু নেই, অথচ তুমি নিয়েছো মানে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। সো বি ইজ দ্য কারেক্ট অপশন। এই অঙ্কগুলো নিজের কন্ট্রোলে আনতে গেলে কিন্তু তোমাকে প্রচুর কনসেন্ট্রেট করতে হবে। আমি জানি না তোমরা এই ছবিগুলো ঠিকঠাক বুঝতে পারছো কি না, কারণ এটা আমি যখন নিজে পড়তাম আমার ভালো লাগতো না, খুবই বাজে লাগতো, কিন্তু তোমাদেরকে পড়াতে গিয়ে একটা নির্দিষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি। বলো এইবার ঠিক আছে কিনা, ইন্টিগ্রেশনটা ঠিক আছে কিনা বলো। ঠিক আছে? সুজয়, সুহেলা, হ্যাঁ স্যার। পারা যাবে কিনা সেটা বলো। ত্রিয়াশা? হ্যাঁ স্যার। সমৃদ্ধা, কি মনে হচ্ছে? মানে খুব সহজ অঙ্ক, কিন্তু এই সহজ অঙ্কগুলো নাও আসতে পারে, লেন্দি হচ্ছে, বুঝতে পারছো। হয়তো আরও কিছু ইন্টেলেকচুয়াল জায়গা আসবে, সব আলোচনা করব, আস্তে আস্তে করে করব। ঠিক আছে? দিশা, ক্লিয়ার হচ্ছে? পারা যাবে? এরকম ছবি এঁকে অঙ্ক করা যাবে? এই অঙ্কটার জটিলতার কথায় ঠিক, যদি এটা 4th সেমে করে থাকো, ভুলে গেছিলে? না মানে এখন অন্য কয়েকটা জায়গাগুলো একটু বুঝতে পারছিলাম না, ওই এমসিকিউ গুলো দেখার।
না এই অঙ্কটা করেছিলে, এবারে এই অঙ্কটাতে কী হতে পারে, তোমার এই রেঞ্জটা বাড়িয়ে দিতে পারে। রেঞ্জ যখন বাড়িয়ে দেবে তার মানে তোমার উপরের পোর্শন নিচের পোর্শন সব কিছু নিতে হবে, ওটা একটু কমপ্লিকেটেড টাইপের হবে, বাট করা যাবে এইটুকু বুঝে গেছো, করা যাবে এইটুকু বুঝে গেছো। 6টা আর করছি না, কে কে করেছো 6 করেছো কে? 6টা কে করেছো? করেছো করেছো না করনি? 6 করে দেবো? হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ স্যার অপশন এ হয়েছে। 7টা করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 7টা খুব সুন্দর একটা অঙ্ক, আমি 7টা একটু বলেছি সবার জন্য, কারণ ফার্স্ট টাইম আমরা ট্রান্সফরমেশনের একটা অঙ্ক পাচ্ছি। খুব সুন্দর, সহজ, ইজি, বাট একটা সুইটেবল ট্রান্সফরমেশন ইউজ করব, অঙ্ক এমনিই হয়ে যাবে। ইন্টিগ্রেশন y মাইনাস এক্স ডিএক্স ডিওয়াই, ওর ইন্টিগ্রেশন তো এমনি করা যেত, বাট ইটা খুব বাজে একটা কিছু বলে দেওয়া আছে। ইটা বলেছে কি y সমান সমান এক্স মাইনাস 3, y সমান সমান এক্স প্লাস 1, y সমান 3y প্লাস এক্স সমান 5, 3y প্লাস এক্স সমান 7। এই রিজিয়ান দিয়ে বাউন্ডেড রিজিয়ানটা হচ্ছে ই, তাহলে এত জটিল একটা রিজিয়ান, সেই রিজিয়ান দিয়ে এর ইন্টিগ্রেশন করতে বলছে। কেউ কেউ আমাকে কোশ্চেন করতে পারো এই অঙ্কটা করার জন্য কি আমার ছবিটা আঁকতে হবে আগে? আমি যে খুবই ভালো, ছবি আঁকতে বলে তো খুবই ভালো, বাট ছবি না এঁকেও করা যাবে, বিশেষ করে এই অঙ্কটা। ছবি আঁকতে গেলে খুব ভালো কেন বলছি, কারণ ছবিটা খুব বাজে আসবে। আমি বলছি দেখো, y মাইনাস এক্স দিস ইকুয়াস টু 1, তার মানে এক্সের মানটা -1, y এর মানটা 1 ইকুয়াস টু 1, এই লাইনটা মানে দিস ওয়ান। তো x ইকুয়াস টু 1, x ইকুয়াস টু -1 মানে দিস ওয়ান, y এর মান 1 মানে দিস ওয়ান, তাহলে এই লাইনটা কথা বলা হচ্ছে। ওকে, তো এই লাইন দিয়ে যাবে। চলো আরেকটা কথা বলা আছে যে y মাইনাস এক্স সমান সমান -3, তার মানে x/3 y/-3 ইকুয়াস টু 1। এটা মানে কি বলো তো, ওই সেম লাইনের প্যারালাল লাইন, কিন্তু নিচের দিকে থাকবে, x এর মান 3 হবে আর y এর মান -3 হবে, তাহলে এদের ঠিক প্যারালাল একটা লাইনের কথা বলা হচ্ছে দিস ওয়ান। তাহলে এর ছবিটা হচ্ছে দিস ওয়ান। ওদের বাউন্ডেড দিস রিজিয়ন মানে এই ভেতরের পোর্শনটার কথা বলা হচ্ছে, হয়নি এখনো। এরপরে আবার বলছে দিস ওয়ান, এই দুটো ইকুয়েশনও কিন্তু প্যারালাল লাইন। ওকে, তাহলে 3y প্লাস এক্স ইকুয়াস টু 5, দ্যাট মিনস x/5 প্লাস y/5/3 ইকুয়াস টু 1। যখনই লিনিয়ার ইকুয়েশন বা লাইনের ছবি আঁকতে বলবে, তুমি কি করবে, তাকে ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে নেবে। খবরদার গ্রাফ প্লট করতে যেও না, এইটুকু কনসেপ্ট নিশ্চয় চলে এসছে। ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে নিলে তোমার লাইনের ইকুয়েশন বের করতে সুবিধা হবে, যেহেতু ডিগ্রিগুলো 1 আছে তুমি বেঁচে গেলে। তাহলে লাইনের ইকুয়েশন x/5 প্লাস y/5/3, 5/3, তাহলে x/5, এটা তো 3, এটা 3, তো 5 মানে তো আরও দূরে চলে যাবে, ধরো দিস ওয়ান 5। আচ্ছা, কিন্তু y এর মানটা আবার কি বলা আছে 5/3, 5/3 মানে সাম 1 পয়েন্ট সামথিং, এটা তো 1 নিয়েছিলাম, তাহলে মোটামুটি এরকম জায়গা, মিডিল পয়েন্ট। তাহলে এই হলো আমার 5 আর এই হলো দিস ওয়ান, তাহলে এটা হলো আমার একটা লাইন হলো। এবার আরেকটা লাইনের কথা বলি, আরেকটা লাইন হচ্ছে 7 নেওয়া আছে। ও বাবা, 7 নেওয়া আছে মানে আরও প্যারালাল হবে, বুঝেছো? 7 নেওয়া আছে মানে একটু চাপে পড়ে গেলাম, কী করবো, চাপ তো নিতেই হবে একটু। তাহলে 7 মানে এটা 7 হয়ে যাবে, আর এখানে আমার আরেকটু উপরে উঠবে, তার মানে এদের প্যারালাল লাইনটার কথা বলা হচ্ছে। বলো দেখি রিকোয়ার্ড পোর্শন কোনটা, রিকোয়ার্ড পোর্শন কোন জায়গায় এর ইন্টিগ্রেশনটা করতে বলেছে, কেউ একজন বলো ছবি দেখে। 4টে লাইনই থাকতে হবে, 4টে লাইন দিয়ে বাউন্ডেড রিজিয়নের ছবি কোনটা হবে, কি মনে হচ্ছে? এটা এটা নাকি এটা 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 দিস ওয়ান একটা লাইন, দিস ওয়ান আরেকটা লাইন, দিস ওয়ান আরেকটা লাইন, দিস ওয়ান আরেকটা লাইন, তাহলে এদেরকে দিয়ে বাউন্ডেড রিজিয়নটা হচ্ছে দিস ওয়ান। আমি বলেছি এত বড় ছবি এঁকে স্যার তারপরে অঙ্কটা করবো, আমি বলছি না দরকার নেই,
ছবি আঁকতে আঁকতে তো ক্লান্ত হয়ে যাবে, তারপরে আবার MCQ অ্যান্সার দেবে, ওহ চাপে পড়ে যাবে একদম বিশাল। তো ছবি না এঁকে কী করে করবো? আমি যে খুব সহজ, এটা খুব সহজ ছিল। কি করে দেখো, শোনো সবাই শোনো, বারবার আমি বলছি যে কিছু ট্রান্সফরমেশন দিয়ে চেঞ্জ অফ ভেরিয়েবল, যখন ভেরিয়েবল বা ট্রান্সফরমেশন দিচ্ছ সেই ট্রান্সফরমেশনটা তুমি অটোমেটিক্যালি ইনটিউশন থেকে বুঝতে পারবে হোয়াট ইজ দিস। আমি এইখানে যে ট্রান্সফরমেশনটা নিচ্ছি সেই ট্রান্সফরমেশনটা কেমন নিচ্ছি শোনো। ওয়াই এর মানটা নিয়ে নিচ্ছি, ইউ এর মানটা নিচ্ছি y মাইনাস এক্স, দিস ওয়ান আওয়ার ইউ, ওকে। অ্যান্ড ভি এর মানটা নিয়ে নিচ্ছি 3y প্লাস এক্স, এইভাবে ট্রান্সফরমেশনটা নিলাম, এটাই, আর কিচ্ছু না। যদি তাই হয়, এটা ধরো আমার রিকোয়ার্ড রিজিয়ান, কথাগুলো বোঝো সবাই, এই রিজিয়ান, তাহলে আমার এই ট্রান্সফরমেশনের আন্ডারে জেকোবিয়ান অফ ইউভি উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই কত হবে চেক করে দে, কারণ জেকোবিয়ান নট ইকুয়ালস টু 0 হলে কিন্তু ট্রান্সফরমেশন রুলটা ইউজ করতে পারবো, জেকোবিয়ান 0 হয়ে গেলে আর ট্রান্সফরমেশন রুল ইউজ করা যাবে না। ক্লিয়ার? এবার ডেল ইউ কমা ভি দিস ওয়ান, সবাই বোঝো, খুব সুন্দর। এটা জেকোবিয়ান মানে ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই ডেল ভি ডেল এক্স অ্যান্ড ডেল ভি ডেল ওয়াই, দিস ইকুয়ালস টু ডেল ইউ ডেল এক্স। ডেল ইউ ডেল এক্স কথাটির মানে হচ্ছে এক্সের রেসপেক্টে -1, ওয়াই রেসপেক্টে 1, ভি এক্সের রেসপেক্টে 1 অ্যান্ড দিস ওয়ান 3। হোয়াট ইজ দিস? এটার সঙ্গে কত হয় বলো? -3। -3 হোক, নো প্রবলেম, নট ইকুয়ালস টু 0 হলো। এবার যদি আমি বলি দিস ট্রান্সফরমেশন, -4 হতো না? ওহো সরি -4, ঠিক। দিস ট্রান্সফরমেশন যে ট্রান্সফরমেশনটা দেখছো, চেঞ্জ বা ট্রান্সফর্ম বলতে পারো, চেঞ্জ দ্য রিজিয়ান ই রিজিয়ানটাকে ইনটু ই ড্যাশ রিজিয়ানে চেঞ্জ করবে, যেখানে হোয়ার ই ড্যাশটা কি? তুমি বলছো এরকম কেন দরকার স্যার? আমি যে কেন, 1 ডাইমেনশনে যখন নিয়েছিলাম তখনও তো আমার এক্সের মানটা সাম ইউ আকারে লিখলে ইউটা কীভাবে চেঞ্জ হয় সেটা তো আমার দরকার। তাহলে এখানে আমার ইউ ভিতে আমি রেঞ্জটা নেব, যেটা প্রবাবিলিটি করার সময় এরকম রেঞ্জ আমরা হামেশাই নিচ্ছিলাম। একটু সিস্টেমেটিকভাবে লিখতে গেলে কী করে লিখতে হয় তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সাজ দ্যাট, এবার তুমি চেঞ্জটা শোনো, এক্সের মান ওয়াই এর মানগুলো কিভাবে চেঞ্জ হবে। আচ্ছা, আমরা জেনে গেছি ইউটা দিস ওয়ান, আর যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনগুলো কেমন, এই লাইন থেকে এই লাইন, বা এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন। আচ্ছা, তাই যদি হয়, দেখো এইগুলো কিন্তু অবলিকলি আছে, তারপর তুমি এই ট্রান্সফরমেশন দিলে কেউ বলতে পারবে এই ট্রান্সফরমেশন দিয়েছো মানে শিফটিং করেছো না রোটেশন করেছো? কোনো আইডিয়া? পারবে? কোনো আইডিয়া? এই ট্রান্সফরমেশন দিয়েছো মানে তুমি শিফটিং করেছো না রোটেশন করেছো? রোটেশন করেছো। রোটেশনের ফর্মুলাটা কি ছিল? এক্স ড্যাশ সমান সমান এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই ড্যাশ সমান সমান এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এরকম তো ছিল মনে হয়, ঠিকঠাকই লিখছি হয়তো। ওকে, তো এই ট্রান্সফরমেশনে কস থিটা সাইন থিটার ভ্যালুগুলো এখানে হচ্ছে ওই 3, 1, -1 এগুলো। তাহলে তুমি এটা রোটেশন করেছো কিছু একটা অ্যাঙ্গেল করে। অ্যাকচুয়ালি ইউভি দিয়ে যখন রোটেশন করেছো একটা রম্বস টাইপের এখানে ছিল, রম্বস না, এটাকে কি বলবে, সামান্তরিক টাইপের, প্যারালোগ্রাম টাইপের ছিল, সেটা আমি একদম সিস্টেমেটিক মেথডে একটা ভালো ফর্মে নিয়ে আসছি। এই রোটেশনটা আমার দরকার, সেটাই হচ্ছে সুইটেবল ট্রান্সফরমেশন। কি ফর্মে নিয়ে আসছি, কেমন ছবি হবে সেটা আসছি। আগে দেখো ওয়াই মাইনাস এক্স যদি ইউ হয় তাহলে ইউ এর মান মিনিমাম কত হবে? 3 হবে, -3 হবে। দেন ম্যাক্সিমাম কত হবে? 1 হবে। এটা ক্লিয়ার? এই মানটা যদি এমন হয় আর ট্রান্সফরমেশনে যদি এটা জানা থাকে তাহলে ইউ এর মান কোত্থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে? কেউ একজন? -3 শুরু হবে, শেষ হবে 1-এ। সো -3 লেস ইকুয়ালস টু ইউ, লেস ইকুয়ালস টু 1। চলো এবার নেক্সট, ভি এর মানটা 3y প্লাস এক্স যদি হয়
আর এই ট্রান্সফরমেশনটা যদি এমন টাইপের হয় তাহলে ভি এর মান শুরু হবে কোথায় 5-এ, শেষ হবে কোথায় 7। তাহলে রেঞ্জটা কত ইজি হলো বুঝতে পারলে। এমন সুইটেবল রোটেশন দেওয়ার পর তুমি এমন রেঞ্জ পাবে। কেউ কেউ আমাকে কোশ্চেন করতে পারো যে এটা কি এরকম সংক্ষেপে লেখা যায়? আমি হ্যাঁ অবশ্যই লেখা যায়, -3 1 আর এদিকে 5 7, আমি অবশ্যই লেখা যায়। তাহলে এমন ট্রান্সফর্ম করার পর আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হয়, যদি জানো তো দেন ওকে, না জানলে আমি তোমায় বলে দিচ্ছি। এই ট্রান্সফরমেশন করার পর যেন ই আর ই ড্যাশ তাদের মধ্যে ম্যাপিংটা 1-to-1 করসপন্ডেন্স থাকে। মানে এমন যেন না হয় ই এর কোনো একটা পয়েন্ট একাধিক জায়গায় যাচ্ছে, বা ই এর কোনো একটা পয়েন্ট একটা লাইনে ম্যাপ করছে। যদি ই এর কোনো একটা পয়েন্ট একটা লাইনে ম্যাপ করে তাহলে 1-1 করসপন্ডেন্স হচ্ছে না। তখন কি করতে হবে, যে পয়েন্টটা লাইনে ম্যাপ করছিল সেই পয়েন্টটাকে এপসাইলন ইন্ট্রোডিউস করে ডিলিট করে দিতে হবে, এপসাইলন ডিলিট করে দিতে হবে, দিয়ে তারপরে ওই এপসাইলনের জায়গায় কিছু একটা কারেকশন করে লিমিট টিমিট নিয়ে ফাইনালি অ্যান্সারটা করতে হবে। কিন্তু এপসাইলন ইন্ট্রোডিউস করা আলটিমেটলি খুব একটা কাজের কাজ কিছু হয় না। এমসিকিউ করার সময় এপসাইলন ইন্ট্রোডিউস করে তোমার অঙ্ক করার কোনো মানেই নেই। তার মানে এটা 1-1 করসপন্ডেন্স হচ্ছে কিনা সেটা চেক করার কোনো দরকারই নেই। যদি এই অঙ্কগুলো করে থাকো গ্র্যাজুয়েশন লেভেলে দেন আমার কথা বুঝতে পারছো, নাহলে মাথার উপর দিয়ে যাচ্ছে। নাহলে জাস্ট ভাবো যে এখনই আমি ফার্স্ট টাইম এই টপিক্সটা শিখছি, এখনই আমরা এই জায়গা থেকে মনে রাখবো। এটাও করতে পারো, এই জায়গা থেকে মনে রাখবো, অঙ্কগুলো পারলেই হলো। এনি হাউ সাবজেক্ট শিখতে গেলে কিন্তু উৎপল চ্যাটার্জির যে বইটা আছে সেই বইটা তোমাকে জানতে হবে, কারণ মাল্টিপল ইন্টিগ্রেশন উৎপল চ্যাটার্জি থেকেই আমি ভালো শিখেছি। সো ওই বইটা নাও, নাহলে ইসমাইলদার যে বইটা আছে সেখান থেকেও তুমি এটা নিতে পারো। যাই হোক, এবার যখন চেঞ্জ অফ ভেরিয়েবল করা হয় তখন কি নিয়ম আমি তোমাদের একটু ভাবাচ্ছি। মনে করো ই আর যা ছিল y - x উপরে dx dy, এবার নিশ্চয়ই আমাদের ভ্যালুগুলো বসবে, নিশ্চয়ই ভ্যালুগুলো বসবে। কিন্তু অলরেডি জেনে গেছো y - x ইউ, তাহলে এর জায়গায় আমার কি বসে যাবে, ইন্টিগ্রেশন ইউ বসে যাবে। dx dy কিন্তু আর থাকবে না, du dv হবে। তা du dv হলে dx dy গেল কোথায়, dx dy তাহলে এখানে কেটে দিতে হবে। কি করে কাটবে না, জ্যাকোবিয়ান অফ xy উইথ রেসপেক্ট টু uv যদি ক্যালকুলেট করতাম তাহলে এই দুটো কেটে গিয়ে আবার আগের লাইনটাই ফিরে আসতো। তার মানে এটার মডুলাসটা নিতে হবে। এইটুকু পার্থক্য। যদি বলো যে স্যার এটা কি করে আসলো, এ তো জানতাম না, তাহলে আমি তোমাদের ওয়ান ডাইমেনশনের সঙ্গে ট্যালি করতে পারি। আমি কি ওয়ান ডাইমেনশনের সঙ্গে ট্যালি করব না করার দরকার নেই? এই লাইন থেকে এই লাইনের ট্রান্সফরমেশন রুলটা কি সত্যি সত্যিই আমাকে বলে দেওয়ার উচিত আছে নাকি দরকার নেই? কি বলছো, দরকার আছে কি না জানো? কোনোদিন শোনোনি, অনেকে হয়তো। নির্মিতা শুনেছিলে এটা? না স্যার, একটু বলে দিলে ভালো হয়। করোনি এটা? রিকা করেছিলে না? এই অঙ্কগুলো করেছিলে না করনি? কিছুই শুনতে পাচ্ছি না, আমার কথা শোনো। মনে করো, বলো বুঝতে পারছি না কিচ্ছু। করিয়েছিলাম, তা আমি ওয়ান ডাইমেনশনের সঙ্গে একটু ট্যালি করছি। যারা যারা পড়োনি আগে তাদের জন্য জাস্ট এরকম একটা ইন্টিগ্রেশন আছে। আমার কথা শোনো আগে, এই ধরনের একটা ইন্টিগ্রেশন আছে, তাকে আমি ওয়াইতে চেঞ্জ করব। তাহলে ওয়াই অফ জি অফ এক্স ট্রান্সফরমেশনটা নিলাম। তাহলে ওয়াই অফ জি অফ এক্স নিলে পরের লাইনে আমাকে কি করতে হবে, নিয়ম কি, ওয়াই অফ জি অফ এক্স নিতে গেলে আমাকে এই এফের জায়গায় ওয়াই এর মানটা বসিয়ে দিতে হবে, আর ডিএক্সের জায়গায় আমাকে কি বসাতে হবে, ডিএক্সের জায়গায় আমাকে ডিওয়াই বসাতে হবে। তাহলে ডিএক্সের জায়গায় যদি ডিওয়াই বসাও তাহলে ডিওয়াই আর এই দুটো লাইন কি করে সমান হবে? কোনো দিন সমান হতে পারে? তাহলে বেস্ট হয় তুমি উপরে তাহলে ডিএক্স আর ডিওয়াই করে দাও। তাহলে ডিওয়াই ডিওয়াই কেটে গিয়ে আবার আগের লাইনটা আসবে, ন্যাচারাল কথা। ও এটা কি করলাম, ভুল হলো, সরি এইখানে এটা জি ইনভার্স এক্স হবে। তাহলে জি ইনভার্স এক্স করে আমি এরকম পেয়ে গেলাম, মানটা বসানোর পর যা আসলো। এই টার্মটাকেই আমি টু ডাইমেনশনের ক্ষেত্রে জ্যাকোবিয়ান বলছি। এই সেম টার্মটাকে জ্যাকোবিয়ান বলছি। বুঝবো কী করে কখন কোনটা হবে? আমি যে উপরে ডিএক্স থাকলে নিচে যেটা হবে সেটা যেন কেটে গিয়ে আবার আগের লাইনটা আসে। উপরে যদি আমার ডিউ ডিভি হয় তাহলে এটা কেটে গিয়ে যেন আগের লাইনটা আসে, এটা মনে রাখলেই হয়ে যাবে, কিচ্ছু না। সো এই রেজাল্টেই আমরা
টু ডাইমেনশনে করছি, যেটাকে ট্রান্সফরমেশন রুল বলা হচ্ছে। চলো এবার ই ড্যাশের ছবি আমরা আঁকতে চাইছি। খেয়াল করে দেখি ই এর ছবি দিস ওয়ান। এবার ই ড্যাশের ছবি আঁকতে গেলে আমাদের ইউ এক্সিস আর ভি এক্সিস করতে হবে, সবাই বুঝতে পারছো? ইউ এর মান মিনিমাম হচ্ছে -3 দেন 1 আর 5 আর 7, তাহলে -3 আর 1, -3 ধরো আমার দিস ওয়ান, তাহলে ইউ সমান সমান -3 আর 1 ধরো দিস ওয়ান, তাহলে ইউ সমান সমান 1। তারপরে ভি এর মানটা হচ্ছে 5 to 7, 5 মানে কথা বললাম দিস ওয়ান, ইউ ভি সমান সমান 5 মানে দিস ওয়ান, আর ভি সমান সমান 7 মানে ধরো দিস ওয়ান, ভি সমান 7 মানে দিস ওয়ান। তারপরে কোন রিজিয়নের মধ্যে ভ্যালুটা আছে, আমি যে এইটুকু রিজিয়নের মধ্যে ভ্যালু আছে। তোমরা খেয়াল করো ছিল একটা প্যারালোগ্রাম, কিন্তু আফটার চুজিং দিস সুইটেবল ট্রান্সফরমেশন, দ্যাট মিনস আফটার চেঞ্জিং দ্য বা আফটার রোটেটিং দ্য এক্সিসগুলোকে রোটেটিং করলে with respect to new coordinate system uv, e dash become e dash, e dash হয়ে গেছে। এটা আমার সুইটেবল ট্রান্সফরমেশন হয়েছে। কেউ বলছো কি এত বড় ছিল স্যার, এত ছোট হলো কেন? আমি স্কেলগুলোকে ছোট ছোট নিয়েছি এখানে। স্কেল বড় নিলে ওই ওরকমই বড় হবে, জাস্ট এটা রোটেট হয়ে এরকম আসবে। আমার কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে কি বলতে চাইছি? আশা করি বুঝতে পারছো। এবার ইউ আর এই জেকোবিয়ানের জায়গায় মানগুলো বসাও, কত আসছে আমাকে বলো। ইউ জেকোবিয়ানের মানটা তোমার ছিল -4, কিন্তু উল্টোটা ছিল, তাহলে এটা 1/4 হবে। আর ডিইউ ডিভি কি সুবিধা পেলে না, এখানে তুমি সুবিধা পেয়ে গেলে ইউ এর মানটা সেপারেট করতে পারছো -3 থেকে 1, ভি এর মানটা সেপারেট করতে পারছো 5 থেকে 7। যেহেতু ইউ আর ভি একটা আরেকটার উপর ডিপেন্ড করে না, তাহলে তুমি এটা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে প্রোডাক্ট করে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা ইউ ডিইউ অ্যান্ড ভি এর রেঞ্জটা আলাদা করে নিয়ে তার প্রোডাক্ট করে দিলেই চলবে। তাহলে আলটিমেট অ্যান্সার হচ্ছে 1/4 u²/2, তার লিমিটিং ভ্যালু -3 থেকে 1 ইন্টু ভি এর ভ্যালুটা কত আসছে, ভি এর ভ্যালু হচ্ছে তোমার ভি লিমিটিং ভ্যালু 5 to 7, আলটিমেট কনক্লুশন হচ্ছে 1/8 1 প্লাস না -9, ওকে। আর এখানে হচ্ছে ইন্টু কত না 7 - 2 মানে 2, তাহলে এটা আবার কেটে গিয়ে -2 এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে -2 যদি আসে তো -2 অ্যান্সার। সো বি ইজ দ্য কারেক্ট অপশন। আমার কথা বুঝতে পারছো? কি শিখলাম? চেঞ্জ অফ ভেরিয়েবলের ট্রান্সফরমেশন কি করে নিতে পারি, ট্রান্সফরমেশন নেওয়ার পর রিজিয়ন ই কি করে চেঞ্জ হয়ে ই ড্যাশ হয়। যদি ই ড্যাশটা একটা স্কোয়ার বা রেক্টেঙ্গুলার রিজিয়ন হয়, তাহলে খুব সহজে ইউ আর ভি এর লিমিটগুলো আমরা পেয়ে যাচ্ছি। যদি বলে রাখি ট্রান্সফরমেশন রুল দেওয়ার পর ই ড্যাশের মান যদি বের করতে না পারো, তাহলে অঙ্কগুলো কোনো মতেই পারবে না। তাহলে ই ড্যাশের মান তোমাকে এনিহাও বের করতে হবে, দেন আমরা এখানে মান বসানোর পর আলটিমেটলি অ্যান্সারটা আসছে। সো -2 ইজ দ্য কারেক্ট অপশন। আর বুঝতে পারছো, পারফেক্টলি যদি করো, অ্যান্সার মিলেছে কিনা দেখার কোনো দরকার নেই, পারফেক্টলি করার চেষ্টা করবে। খুব নিখুঁতভাবে করতে গেলে কিন্তু সাবজেক্টটা খুঁটিয়ে পড়তে হবে, তবেই তোমার ঠিকঠাক লাগবে। আমি খুব কনফিডেন্স দিয়ে অঙ্কগুলো করছি। আমি কোনো অঙ্কই করে দেখিনি আগে, কোনো অঙ্ক অ্যান্সার মেলানোর আমার প্রয়োজন নেই, ডেফিনিট একদম খুব কনফিডেন্স, মানে যে কোনো অঙ্ক মাল্টিপল ইন্টিগ্রেশনে আসুক না কেন পারা যাবে, এই কনফিডেন্স নিয়ে করছে, আর কিচ্ছু না। ঠিক আছে? সমস্যা পছন্দ হচ্ছে? একটা আইডিয়া পাচ্ছ? বলো, কারো কোনো সমস্যা থাকলে বলো। আছে? বুঝতে পারছো? অঙ্ক না ক্লিয়ার? সময় লাগছে, কিন্তু একটা অঙ্কে প্রচুর সময় লাগছে, সেই সময়টা লাগবে। যেমন সাইন অফ দিস ওয়ান আসার মতো ইন্টিগ্রেশন পারফর্ম করে ক্যালকুলেট করতে হবে।
এটার ক্ষেত্রে ট্রান্সফরমেশন রুলটা হচ্ছে দিস ওয়ান, এটা মানে একটা ট্রায়াঙ্গুলার রিজিয়ান হবে, তাহলে ওই ট্রায়াঙ্গুলার রিজিয়ানে তুমি ডাইরেক্ট অ্যান্সার করতে পারো। যদি তুমি মনে করো যে আমি ট্রান্সফরমেশন রুল দেবো, দিতে পারো। ট্রান্সফরমেশন রুল কী হবে সেটাও বলছি। এক্স মাইনাস ওয়াইটাকে ইউ ধরো আর এক্স প্লাস ওয়াইটাকে ভি ধরো, ধরে ট্রান্সফরমেশন রুল দিয়েও তুমি অঙ্কটা করতে পারো। এই যে ফর্মুলাটা, এটাকে ডিরিচলেট ফর্মুলা বলে। ইভেন এটা প্রুভ করা যায় আর স্ট্যান্ডার্ড রেজাল্ট হিসাবেও এটাকে ইউজ করা যায়। সো ডিরিচলেট ফর্মুলা হিসাবেও আমরা এটাকে ইউজ করতে পারি। যেমন 10-এর দাগের যে প্রবলেমটা আছে তার জন্য প্রথম কথা হচ্ছে আমার রিজিয়ানের ছবিটা খুব বাজে, তাহলে কি এটা ট্রান্সফরমেশন রুল দিলে আমি অ্যাডভান্টেজ পাবো? আমি যে হ্যাঁ অ্যাডভান্টেজ পাবো। যদি ট্রান্সফরমেশন রুল না দেই তাহলে কি করা যাবে? অবশ্যই করা যাবে, বিনা ট্রান্সফরমেশন রুলে কিন্তু এই অঙ্কটা করা যাবে। কিন্তু কিভাবে করলে সুবিধা হবে সেটা একটা ছবি আঁকার পর তোমার বুঝতে সুবিধা হবে। ছবি কি আঁকবে? তাহলে ছবিতে আমাদের দরকার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 2x, আর এটাই এক্স। এই টার্মটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস, সবাই বোঝো, 2x প্লাস একটা 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। দ্যাট মিনস এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। জাস্ট এমন কিছু পেলে সঙ্গে সঙ্গে তুমি কি করে বলো তো, আগে ছবিটা এঁকে নেবে। সার্কেলের ইকুয়েশন, রেডিয়াসটা বলে দেওয়া আছে 1 আর সেন্টারটা এখানে বলা আছে 1 0। তাহলে 1 0 সেন্টারে 0 0 পয়েন্ট দিয়ে যে সার্কেলের ইকুয়েশনটা হবে কতকটা এমন টাইপের একটা সার্কেল হবে। ছবিটা ইগনোর করো, এটাকে সার্কেলই বলো, ঠিক আছে? এবার যদি বলো যে স্যার কম্পাস টম্পাস দিয়ে আঁকুন, তাহলে চাপে পড়ে যাবো। কম্পাস দিয়ে আঁকার মতো টাইম নেই। হলো, এটা গেল সার্কেল। তাহলে এর সার্কেল তুমি পেয়ে গেলে। এবার এর ভেতরে থাকবে কেন? লেস ইকুয়াস টু 2x আছে তার জন্য। এর পরের জায়গাটার দিকে তাকাও, যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াস টু এক্স বলতাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াস টু এক্স, এর ক্ষেত্রে কী আসবে একটু খেয়াল করো। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/2x প্লাস 1/4 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াস টু 1/4। দ্যাট মিনস এক্স মাইনাস 1/2 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াস টু 1/2 তার স্কোয়ার। তার মানে রেডিয়াসটা 1/2 হবে, সেন্টারটা আমার 1/2 0 হবে। তাহলে 1/2 রেডিয়াসের সেন্টারটা 1/2 0, তার যে সার্কেল সেই সার্কেলটা কেমন দেখতে একবার দেখে নিচ্ছি। এর অর্ধেক আর 1/2 দিয়ে সেন্টারটা রেডিয়াস দিস ওয়ান, তাহলে এদের করসপন্ডিং যে সার্কেলটা সেটা দিস ওয়ান। বুঝতে পারলাম? আমাকে বলো দেখি কোন রিজিয়ানের মধ্যে থাকবে এই অঙ্কটা, কোন রিজিয়ানের মধ্যে থাকবে? কি মনে হচ্ছে কোনটার মধ্যে থাকবে? একদম একদম। তাহলে এর ভেতরে আর এর ভেতরে, এটা থেকে বড় ওটা থেকে ছোট, তার মানে রিকোয়ার্ড পোর্শন অ্যাকচুয়ালি দিস ওয়ান। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড পোর্শন। সো এই পোর্শনের আমার ইন্টিগ্রেশনটা বের করতে হবে। অঙ্কর ছবি বুঝতে পেরে গেছো। এবার এখানে আমরা কি কি করতে পারি? আমি যে একটা রাস্তা তোমাদের আছে, সেই রাস্তাটা হচ্ছে মেবি তুমি ট্রান্সফরমেশন রুল হিসাবে এক্স সমান সমান আর কস থিটা প্লাস ওয়াই সমান সমান আর সাইন থিটা ধরতে পারো। এই ট্রান্সফরমেশনটা ধরতে পারো। এটা ধরলে একটা জিনিস ক্লিয়ার যে এখানে আমার সহজ হয়ে যাবে। কিন্তু এই ট্রান্সফরমেশন ধরার পর লিমিটটা ঠিকঠাক আসছে কিনা সেটা আবার দেখো, আর থিটা তো লিমিট বের করতে হবে। আচ্ছা, এই ট্রান্সফরমেশনের পরে এই ট্রান্সফরমেশনের জন্য জ্যাকোবিয়ানটা আমি বের করে নিতে পারবো, এক্স ওয়াই উইথ রেসপেক্ট টু আর থিটা, হোয়াট ইজ দিস? আমি যেটা আর আসবে খুব সম্ভবত, আর ছাড়া আর কি আসবে। ওকে, জ্যাকোবিয়ান পেয়ে গেলে। এবার ট্রান্সফরমেশন রুলের আন্ডারে এই কার্ভগুলো এখানে বসাও, বোঝো কিন্তু এই কার্ভের ইকুয়েশন এখানে বসাও। বলো দেখি এই কার্ভের ইকুয়েশন এখানে বসালে কি আসবে? আর স্কোয়ার সমান সমান, ভেবে বলো কত আসবে, তাড়াতাড়ি বলো। আর কস থিটা এখানে বসালে দিস ওয়ান। আচ্ছা, তাহলে আর সমান সমান 0 একটা হবে, আর আর এর মানটা একটা হবে কস থিটা। সবাই বুঝতে পারছো? চলো এখানে মানটা বসাও। এখানে বসালে আসবে আর স্কোয়ার সমান সমান 2 আর কস থিটা, 2 আর কস থিটা। তাহলে আর এর মানটা কি হবে? 2 কস থিটা। ওকে, এবার তাকাও, হয়নি এখনো।
কোনটা ছোট ছিল? এটা থেকে বড়, এটা থেকে বড় মানে আর এর মানটা cos থিটার থেকে বড়, ওকে। আর এটার থেকে ছোট, এটা থেকে ছোট, তার আর এর মানটা 2 cos থিটার থেকে ছোট। তাহলে যে রিজিয়নের কথা বলা হচ্ছে সেই রিজিয়নে 8টা দিশোয়া। নেক্সট কাজ থিটা। থিটা কী হবে? থিটা আমার মেজারমেন্টটা কোন জায়গা থেকে হচ্ছে? এটা এখান থেকেই আমি থিটাটা যদি মেজার করি, থিটা যদি এখান থেকে নেই, তাহলে থিটার মানটা কী করতে পারি? -π থেকে শুরু করে -π/2 থেকে শুরু করে π/2 নিলে পুরো থিটা হয়ে যাবে। তাহলে থিটার মানটা আমাকে নিতে হবে -π/2 থেকে π/2। কেন -π/2 থেকে নিলাম? থিটা তো সাধারণত বলা হয় 0 আর 2π। আমি যে 0 আর 2π কোনোদিনই নেব না। 0 আর 2π নিলে পুরো কমপ্লিট সার্কিট হতো, সেটা নেই এখানে। তাহলে এইটুকু হচ্ছে থিটা। তাহলে এটা হলো আমার রিকোয়ার্ড রিজিয়ন। তাহলে এদের যখন ইন্টিগ্রেশনটা করতে হবে, খুব রাফলি বলছি টাইমের অভাবের জন্য, তো রাফলি বলছি x² + y² এখানে বসাবো। চলো x² + y² তার রুট dx dy সমান সমান রিজিয়ন ই ছিল ধরো, তারপর রিজিয়নটা চেঞ্জ হবে। রিজিয়নটা এখানে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে থিটার মানটা 0 থেকে 2π, না সরি এ কী করলাম, থিটার মানটা হচ্ছে -π/2 থেকে π/2, কিন্তু আর এর মানটা তোমাকে বলতে হবে, আর এর মানটা cos থিটা থেকে আলটিমেটলি 2 cos থিটা হলো। এখানে মান বসালে কত আসবে? আর আসবে। আর জেকোবিয়ানের ক্ষেত্রে কত আসবে? জেকোবিয়ান অফ এখানে হবে ডি আর ডি থিটা, আর এই দিকে হবে জেকোবিয়ান অফ xy উইথ রেসপেক্ট টু আর থিটা। তাহলে এটা আবার একটা আর আসবে, তাহলে এটা r² হবে। এবার ইন্টিগ্রেশনটা ইজিলি করা যাবে। ইন্টিগ্রেশন করে যা আসবে সেটা হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। এই ইন্টিগ্রেশনটা করার জন্য আর এর ইন্টিগ্রেশন আগে করে নিতে হবে। যা আসলো ইন টার্মস অফ থিটা সেই ভ্যালুটা এখানে বসাবে, দেন থিটার মানটা পাবে। এই হলো আমাদের কমপ্লিট ইন্টিগ্রেশন। যদি ট্রান্সফরমেশন রুল দিয়ে করো তাহলে এমন, ট্রান্সফরমেশন রুল দিয়ে না করলে কিন্তু একটু কমপ্লিকেটেড হবে। আশা করি তোমাদেরকে আমি একটা ধারণা দিতে পারলাম। থিটার রেঞ্জটা হচ্ছে r²। কোনটা বলো তো? ইন্টিগ্রেশনের ওখানে যেটা হ্যাঁ স্যার, ওই -π/2 থেকে π/2 যেটা হলো ওটা বলছি, ওটা বলছি। r² কি হয়েছে বলো? আর হবে না r² হবে? স্যার √x² + y²। তো এটা আর হবে, আর হবে জেকোবিয়ানের জন্য একটা আর। জেকোবিয়ানটা লিখবো না। আচ্ছা, যদি থিটার মানটা দেখো, থিটার মান আমরা কি করেছি শোনো, আর এর মানটা নিয়েছি এখান থেকে সব কিছু মেরে করছি। আর এর মানটা নিচ্ছি এখানকার মানে cos থিটা থেকে কত? 2 cos থিটা। তাহলে cos থিটা থেকে 2 cos থিটা। আর থিটার মান কী হবে? থিটা এই ডিরেকশনটাকে আমি ক্লকওয়াইজ ডিরেকশন বলছি। ক্লকওয়াইজ ডিরেকশনে -π/2 থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন π/2। তাহলে -π/2 থেকে π/2 নিলেই তো কমপ্লিট জায়গাটা আসলো। তার মানে cos থিটা থেকে 2 cos থিটা নিচ্ছ মানে এই পোর্শনটার কথা বলা হচ্ছে, আর -π/2 থেকে π/2 নিচ্ছ মানে এই পোর্শনটার কথা বলা হচ্ছে। এই ছবি দিয়ে অঙ্ক, এ যত প্র্যাকটিস করবে তত ভালো লাগবে। দারুণ সাবজেক্ট, দারুণ টপিক। আমরা তো খুব এনজয় করতাম, মজাই পেতাম। গ্রাফ প্লট করে করে অঙ্কগুলো করা মানে দারুণই লাগতো। যাই হোক, এটা একটা ধারণা পেয়ে গেলে বাকিগুলো তোমরা একটু নিজে নিজে করো, কারণ আমাদের কিন্তু এর থেকেও একটু কঠিন জায়গা কভার করার দরকার আছে। সেগুলো আমরা নেক্সট দিন কভার করব। আমি আশা করছি তোমরা এই কটা অঙ্ক, 21টা অঙ্ক আছে, এই 21টা অঙ্ক তোমরা পেরে যাও। এগুলো করো, চেষ্টা করো, অবশ্যই করবে নিজে নিজে। যেটা আটকাবে অবশ্যই করে দেবো। তারপরে পরের দিন একটা প্যাটার্নটা আলাদা হবে, একটু অন্যরকম হবে, ঠিক আছে? আজকে আমরা এখানেই স্টপ করে দিচ্ছি। বলো। বলছি হচ্ছে লাস্টে যে অঙ্কটা করলেন ওখানে মনে হয় অপশনটা একটু ভুল আছে। এটা অপশন ভুল আছে বলছো? হ্যাঁ স্যার, 28/9 হচ্ছে অ্যানসার আসছে। তুমি ক্যালকুলেট করে নিলে এর মধ্যে? এটা করে ক্যালকুলেট করেছো? হ্যাঁ স্যার, এইভাবে করেছি, 28/9 আসছে অ্যানসার। 28/9 ওকে। কত? এটা হচ্ছে জেনারেল কোশ্চেন 2013। ওকে। আচ্ছা, এটা কত নম্বর বলো তো? কত নম্বর ছিল? 10। 10-এর অ্যান্সার হচ্ছে ডি, 46/15। ক্যালকুলেশনটা ভুল হয়েছে হয়তো। আমি একটু দেখে নেব পরে। অ্যান্সার তো জানি না, যদি জ্যামের কোশ্চেন হয় তাহলে অ্যান্সার হয়তো এটাই আছে। ক্যালকুলেশন কত এসে তোমার?
28/9 আর জেনেও 28/9 আসছে অ্যান্সার। শিওর তো? হ্যাঁ স্যার, বাহ বাহ বাহ, ভেরি গুড। তো 28/9 ও বলছে এটা অ্যান্সার আসবে, ভেরি গুড, তাহলে ঠিক আছে। কিন্তু প্রসিডিওরটা, আচ্ছা এই প্রসিডিওর দিয়েই এসছে তো? হ্যাঁ স্যার, এই প্রসিডিওর দিয়ে এসেছে। ভেরি গুড। তো আমার টেকনিকগুলো বুঝতে পারলে কি করতে চাইলাম, কিভাবে এগোলাম, ট্রান্সফরমেশন রুলটা কেন এরকম নেব তার একটা ধারণা পেয়ে গেলে। আমরা বরাবরই বলি যে আমাকে যে সবাই জিজ্ঞাসা করে যে স্যার ট্রান্সফরমেশন রুল মনে রাখবো কী করে, আমি যে মনে রাখার কী দরকার, তুমি অনেকটাই ইনটিউশন দিয়ে বুঝতে পারবে, যত অঙ্ক প্র্যাকটিস করবে মনে থাকবে। দেখো এই হচ্ছে টেকনিক, ঠিক আছে? চলো নেক্সট দিন আমরা এর থেকেও বেটার কিছু করব, সেই দিনটার জন্য ওয়েট করছি। তোমরা একটু অঙ্কগুলো নিজে নিজে প্র্যাকটিস করো, ঠিক আছে? চলো আজকে এখানে স্টপ করে দিচ্ছি।